শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। 107 FM রেইনবোর বিশেষ নিবেদন গল্প স্বল্প অরিজিনালস কে টেলিফোন করে রোজ। লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়। লেখকের শৈশব কেটেছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। শৈশব থেকেই ছড়া ও কবিতা লেখার অভ্যেস। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিতে MSc পাশ করে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের বিশেষ সচিব ও সংস্কৃতি অধিকর্তা হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে শিশু কিশোর একাডেমির প্রতিষ্ঠাতা সচিব পদে নিযুক্ত হন। লিখেছেন অসংখ্য উপন্যাস, কবিতার বই, ভ্রমণ ও গদ্য সংগ্রহ। 2002 সালে নদী মাটি অরণ্য উপন্যাসের জন্য রাজ্য সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার বঙ্কিম স্মৃতি পুরস্কার, 2005 সালে মহুলবনের সেরেং চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে BFJA অ্যাওয়ার্ড, 2019 সালে অনুবাদের জন্য সাহিত্য আকাদেমি অ্যাওয়ার্ড, 2022 সালে বীরবল উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমির ভাষা সম্মান অ্যাওয়ার্ড ছাড়াও পেয়েছেন আরও অসংখ্য পুরস্কার। আজ শুনবেন লেখক তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কে টেলিফোন করে রোজ। গল্পের কথক সোমক। অন্যান্য চরিত্রে অর্পণ, দেবলীনা, মৌসুমী ব্যানার্জি, দেবারতী ঘোষ এবং মহুয়া দাস। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা কে টেলিফোন করে রোজ। কাঁধে ব্যাগ ঝুলিয়ে তমিজটা বেরোতে যাবেন অফিস থেকে। নিয়মমতো বসের চেম্বারের কাঁচের দরজা খুলে একবার স্যার যাচ্ছি বলে বেরিয়েছেন অফিসের প্রধান দরজা ঠেলে। হঠাৎই মোবাইলে তার প্রিয় বাজনাটি বেজে ওঠে, রবীন্দ্রসঙ্গীতেরই সুর। সেদিন মোবাইলে একটি SMS পেয়ে কি মনে হতে ডাউনলোড করে এই গানটি তার মোবাইলের রিংটোন হিসেবে বেছে নিয়েছেন। মাঝে মধ্যে ব্যাগের মধ্যে বেজে উঠলে শুনতে ভালোই লাগে তার। আজও ব্যাগ থেকে বার করতে গিয়ে আগুনের পরশমণির 1.5 কলি শোনা হয়ে গেল। সুইচ অন করতেই উপাস থেকে খুবই কর্কশ গলায় কেউ বলল, It's an important information for you. আপনি কে বলছেন? তমিজটা রাস্তায় পা দিয়েছিলেন। রাস্তা পেরোতে হবে মেট্রো ধরতে হলে। রাস্তার ফুটপাথে দাঁড়িয়ে আবারও জানতে চাইলেন, কে বলছেন? Just listen to my words. Your husband is getting involved with a beautiful lady. Take care. ফোনের লাইন কাটা হয়ে গেল উপাস থেকে। তমিজটার শরীর জুড়ে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি। মোবাইলের কণ্ঠস্বর এমনই ভুতুড়ে আর হাস্কি টাইপের, এমনই গায়ে কাঁটা দেওয়া উচ্চারণ যে কিছুক্ষণ রাস্তা পেরোতেই পারলেন না অস্বস্তিতে। ঘড়ির বড় কাঁটা রাত 8টার ঘরে। একটু রাতই হয়ে গেছে আজ। আরও মিনিট 20 আগে বেরোলেই ভালো হতো, কিন্তু শেষ মুহূর্তে বসের এমন একটা ডিকটেশন পড়ে গেল যে কিছু করার ছিল না তার। প্রাইভেট কোম্পানিতে পার্সোনাল সেক্রেটারির কাজ করার এই এক মস্ত অসুবিধে। যেমন মাইনে দেয় ব্যাগ ভরে, তেমনি খাটিয়েও নেয় প্রাণপণে। একটু সামলে নিয়ে রাস্তাটা কোনো ক্রমে পার হয়ে সিঁড়ি বেয়ে টিকিট পাঞ্চ করে নেমে গেলেন নিচে। পরের ট্রেন 8:17। একটুর জন্য একটা ট্রেন মিস করেছেন। আজ ঘরে ফিরতে নির্ঘাত 9টা। ফোন বার্তাটি পাওয়ার পর প্রথমে চমকে উঠেছিলেন গলার স্বর শুনে। সেই স্বর ভেতরে থিতু হওয়ার মধ্যেই পরের ট্রেন এসে গেল প্ল্যাটফর্মে। কাঁধের ব্যাগ ও মোবাইল সামলে ভেতরে উঠে একটা সিট পাওয়ার পর ভ্যাপসা গরমে কিছুটা স্বস্তি। পরক্ষণেই তার মগজে ঠোক মারতে শুরু করল লোকটির কথাগুলো। বাক্যগুলো 2-3 জাবর কাটার পর তার শরীরে প্রবাহিত হতে থাকে ছোট ছোট কাঁটার দংশন। তার স্বামী কাজ করেন একটি কেন্দ্রীয় সংস্থায়, বেশ উঁচু পোস্টেই। মাত্র আর 2 মাস পরেই রিটায়ারমেন্ট। এখন এই বয়সে কোনো মহিলার সঙ্গে জড়িয়ে পড়ছেন, এই খবরটা তার কাছে বিস্ময়ের। সে মনে মনে ভাবতে থাকে, বিজেশকে যতটা চিনি
তাতে নারী জাতি সম্পর্কে ওর ঘোর দুর্বলতা আছে এরকম কখনো সন্দেহ হয়নি। অল্প বয়সে যখন বিজেশকে দেখে বেশ টল ডার্ক হ্যান্ডসাম মনে হতো, তখনও বিজেশ সেরকম কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়েনি। অন্তত আমার তো জানা নেই এরকম কিছু। লুকিয়ে কিছু সম্পর্ক গড়ে উঠলেও তো জানতে পারতাম, কারণ বিজেশ কম কথা বললেও আমার কাছে কোনো না কোনো সময় প্রকাশ করে ফেলতো ওর দুর্বলতা, অথবা ওর চাল চলন হাবভাব দেখেও বুঝতে পারা যেত। কিন্তু এখন এই বয়সে ভাবনাটা মগজে রোল খাওয়ানোর মুহূর্তে কখন যে কানে গেল নেক্সট স্টেশন রবীন্দ্র সরোবর, অমনি লাফ দিয়ে উঠলেন তড়াক করে। গেটের দিকে এগিয়ে যাওয়ার মুহূর্তেও ভাবনাটা মগজের কুঠুরি ছেড়ে গেল না, যাওয়ার কথাও না। প্রথমে ভাবলেন হঠাৎ এই খবরটা তার কানে কে ও কেন দিতে গেল। তারপর ভাবলেন কেনই বা দিতে গেল খবরটা। আজ এত বছরের মধ্যে যে সন্দেহটা ঘুণাক্ষরেও বাসা বাঁধেনি, সেই ভাবনায় কেন তাকে বিদ্ধ হতে হলো আজ। তমিজরা বাড়ি ফিরে দেখলেন তার কিছু আগেই ঘরে ফিরেছেন বিজেশ। বেশিরভাগ দিনে অবশ্য তমিজরাই ফিরে আসেন আগে। বিজেশের ফিরতে রোজই 9টা সাড়ে 9টা হয়। আজ বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সবুজ চেক কাটা লুঙ্গির সঙ্গে একটা হাত কাটা গেঞ্জি পরে বসে আছেন ইজি চেয়ারে, হাতে যথারীতি ধরা একটি খবরের কাগজ। এখন 1 কাপ চায়ের প্রতীক্ষায় আছেন। তমিজরা পোশাক বদলে চা করে দিয়ে এলে হাসি হাসি মুখে বলবেন, থ্যাঙ্কস ম্যাডাম। আজ সেরকমই 1 কাপ চা করে দিয়ে এসে তমিজরা তার করণীয় কাজগুলি সারতে লাগলেন যত দ্রুত সম্ভব। উফ, আজ বড্ড দেরি হয়ে গেল। আধ ঘন্টা আগে ফিরলে কাজগুলো সেরে নিতে সুবিধে হতো, নইলে চাপ পড়ে খুব আমার। দুজনের সংসার, কাজ করতে দেরি হয় না তমিজরার। রিম্পির বিয়ের আগে বরং ঘরে ফেরার একটা তাড়া থাকতো, নইলে মা ফিরলে গম্ভীর গম্ভীর মুখে এসে বলতো, তোমরা দুজনে তো শুধু খাওয়া আর শোয়ার জন্য বাড়ি ফেরো, একটু পরেই খেতে বিছানায় যাবে, ভোরে উঠে ব্যস্ত হয়ে পড়বে অফিসে যাওয়া তোড়জোড় করতে। এখন রিম্পি শ্বশুর বাড়িতে তার বরকে সামলাচ্ছে, অতএব তমিজরা ফ্রি। সেদিন বাকি সময়টা তমিজরা ব্যস্ত রইলেন বিজেশের গতিবিধি লক্ষ্য করতে। অন্য দিনের মতোই কাগজ পড়ে আর টিভির সামনে মিনিট কয়েক বসে খবর শুনতে শুনতে অপেক্ষা করছিলেন কখন তমিজরা ভাত বেড়ে ডাকবেন। কই এসো। আজও সেই একই রকম অভিব্যক্তি নিয়ে খেতে বসে বললেন, পাশেটা দারুণ রেঁধেছ কিন্তু আজ। রাতে বিছানায় শুয়েও অন্য দিনকার মতো কিছুক্ষণ বকবক করেন তমিজরা। আজও সেরকমই করলেন। তারপর তমিজরার হাঁক ডাক শেষ হওয়ার আগেই বিজেশের নাক ডাক। তমিজরা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেও ঘুমিয়ে পড়লেন এক সময়। পরদিন রোজকার মতোই সকাল থেকে যুদ্ধকালীন প্রস্তুতি চলে দুজনেরই। বেলা 9টা নাগাদ খেতে বসেন বিজেশ আর তমিজরা দুজনেই। আজ হঠাৎ খেতে বসে বললেন, আর তো মোটে কটা দিন, তারপর তোমাকে একাই খেতে বসতে হবে। এখন একই কথা আর কতদিন বলবে বলো তো, যে তোমার 60 হতে চললো? আরে বাবা, আমারও তো 52। এই 1 বছর কেটে যাবে হু হু করে। বিজেশের অফিসের গাড়ি এসে নিয়ে যায় রোজ। তমিজরা যান চার্টার্ড বাসে। 2-4 মিনিট আগে পরে দুজনের অফিসে যাওয়া। তারপর সেই রাতে দেখা হয় আবার। সেদিনও অফিস থেকে ফেরার সময় তমিজরার মোবাইলে আবার ফোন। Madam, your husband is now busy with a beautiful lady. Take care. মোবাইলের সেই ভুতুড়ে কণ্ঠস্বর অফ হয়ে যেতেই তমিজরার মুড অফ। আবারও তমিজরা ভাবতে লাগলো, বিজেশ এখন এক সুন্দরী মহিলাকে নিয়ে ব্যস্ত আছে। কিরকম ব্যস্ত? কোথায় ব্যস্ত? ঘড়ির কাঁটা এখন
8:45 ঘরে। না, হিসেব অনুযায়ী বিদেশের এখন অফিসে থাকার কথা নয়। কখনো সন্ধ্যের পর মিটিং থাকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের মিটিং রুমে, আবার কখনো ওর নিজের অফিসেও ডেকে নেয় মিটিং। আচ্ছা, একবার বিদেশের মোবাইলে রিং করে দেখব কোনো উত্তর দেয় কিনা। পরক্ষণে নিজেকে নিবৃত্ত করেন। না না না, এখন নিশ্চয়ই ওর মোবাইল সাইলেন্ট মোডে থাকবে। ধুর, একবার করেই দেখি। The person whom you're trying to reach is currently unavailable. মোবাইলে ফোন করতেই শুনলেন মোবাইলের সুইচ অফ হয়ে থাকার গল্প। তমিস্টার মনে সামান্য দোলাচল। বিজেশ সাধারণত মোবাইল সুইচ অফ করে না, মিটিংয়ে থাকলে সাইলেন্ট মোডে থাকে। তাহলে কি মেট্রো ধরে একটু সকাল সকাল বাড়ি ফিরে দেখলেন তখনও বিজেশ পৌঁছননি বাড়িতে। ঘড়িতে 8:45। বিজেশ এত তাড়াতাড়ি বাড়ি ফেরেন না, 9টা তো বাজেই। প্রতিদিনই এসে বলেন মিটিং ছিল কিংবা কোনো সিম্পোজিয়াম, এ নিয়ে তমিস্ট্রা কখনো কোনো প্রশ্ন করেননি, কেননা তিনিও তো বাড়ি ফেরেন 8টা বা 8:30টায়। দুজনেই মার্কেন্টাইল অফিসে চাকরি করেন, যেখানে সন্ধ্যের পর আরও কাজের চাপ বাড়ে। কিন্তু বিজেশ কি সত্যি অফিসের পর কারোর সঙ্গে মিশছে, কাউকে সময় দিচ্ছে? সেদিন বিজেশ বাড়ি ফেরার পর তার মুখ চোখ লক্ষ্য করছিলেন তীব্র চাউনি দিয়ে। কিন্তু বিজেশ বরাবরের মতো কিছুটা ক্লান্ত, কিছুটা স্বস্তি নিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বললেন, ওই চা দাও। এই যে তোমার চা। জানো, তোমাকে 8:45 নাগাদ ফোন করেছিলাম, তোমার মোবাইল সুইচ অফ থাকায় তো কথাই হলো না। ও তাই নাকি? বিজেশ মনে করার চেষ্টা করছিলেন তমিস্ট্রা উল্লিখিত সময়ে তিনি কি করছিলেন বা কোথায় ছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে, অফিসেই ছিলাম। হঠাৎ দেখি মোবাইলে একদম চার্জ নেই, তাই সুইচ অফ করে চার্জে বসিয়েছিলাম। এই যুক্তির পর আর কথা চলে না। তমিস্ট্রার মনের কোনো গহন কোণে একটা খচখচানি রয়েই গেল। তবু সে ভেবেই পায় না যে কে তাকে রোজ ফোন করছে। যে লোকটা ফোন করছে আমার মোবাইলে, সে কে? কেন আমাকে পরপর 2 দিন ফোন করে খবরটা দিচ্ছে? লোকটা কি আমার কোনো শুভানুধ্যায়ী, নাকি আমার মনে কোনো বিষ ঢুকিয়ে দিতে চাইছে কায়দা করে? কিন্তু তাতে তার লাভ কি? আর মোবাইলে যে নম্বরটা ফুটে উঠছে, সেই নম্বরটা তো কোনো মোবাইল বা পার্সোনাল টেলিফোন থেকে করা নয়। তমিস্ট্রা নাম্বারটি একজনকে দেখাতে সে বলেছিল কোনো পাবলিক বুথ থেকে ফোন করছে কেউ। তার মানে লোকটি নিজের পরিচয় গোপন করে ফোন করতে চাইছে তাকে। পরদিন আবার সেই ভূতড়ে ধরনের গলা সেই একইভাবে বলল, Beware of your husband, Mrs. Ghoshal. He is spending time with another woman. কে আপনি? কিন্তু তার কথা শেষ হতে দেয়নি লোকটা, লাইন কেটে দিল মুহূর্তে। তমিস্ট্রা ফোন নাম্বারটা দেখেই বুঝল আজও কোনো পাবলিক বুথ থেকে ফোনটা হয়েছে, কিন্তু আজকের নাম্বারটা অন্য। অর্থাৎ আজ অন্য কোনো বুথ থেকে ফোন করেছে সেই অদৃশ্য শুভানুধ্যায়ী। তাছাড়া অন্য দিনের চেয়ে ঠিক 1 ঘন্টা আগে এসেছে ফোনটা। তমিস্ট্রা পরপর 3 দিনই বিজেশকে পরখ করছেন তীক্ষ্ণ চোখে, কিন্তু বিজেশের হাবভাবে কোনো হেলদোল বা পরিবর্তন নেই। যেমন রোজই বাড়ি ফেরেন, সেই নির্দিষ্ট সময়ে ফিরছেন, জীবনযাপনেও একই রকম। তমিস্ট্রা বুঝে উঠতে পারছিলেন না ঠিক কবে থেকে বিজেশ সময় দিচ্ছেন অন্য মহিলাকে। পরপর 3 দিন একই স্বরে ও প্রায় একই ভাষায় মোবাইলে ফোন আসায় তমিস্ট্রা বেশ দুশ্চিন্তায় ও রীতিমতো বিপর্যস্ত। এই বয়সে কারো সঙ্গে প্রেমে পড়া যায় কিনা, তার ফল কি হতে পারে, ইত্যাদি নানা ভাবনায় ব্যাপৃত হয়ে বুঝে উঠতে পারলেন না এখন কি করা উচিত তাঁর। বিজেশ সন্ধ্যের পর কারো সঙ্গে ঘুরছে কিনা, ঘুরলে কে সেই মহিলা, কত তার বয়স, এই প্রেমের পরিণতি কি হতে পারে, এমন দুর্ভাবনায় বেশ জেরবার।
একবার দূর থেকে বিজেশকে অনুসরণ করে যাচাই করে দেখব এই টেলিফোনের সত্যতা? না না, বিজেশ জানতে পারলে সে বড় লজ্জার বিষয় হবে। তার চেয়ে বরং আজকাল অনেক তো প্রাইভেট এজেন্সি হয়েছে, তাদের কোনো একটা শরণাপন্ন হলে হয়তো ব্যাপারটা জানতে পারবো। বিষয়টা সত্য হলে তখন না হয় বিজেশকে জিজ্ঞাসা করে নেব সরাসরি, কিন্তু কোনো প্রাইভেট এজেন্সি তো আমার জানা নেই। কি করা যায়? হ্যাঁ, রীতা সেদিন বলছিল গার্গী চৌধুরী নামের একটি মেয়ের কথা, যে ইতিমধ্যে অনেকগুলো রহস্যের কিনারা করেছে শুধুমাত্র তার অনুসন্ধিৎসায় বুদ্ধিমত্তার গুণে। আচ্ছা, তাকে এই বিষয়টা বললে কেমন হয়? বান্ধবী মারফত যোগাযোগ হয়ে গেল গার্গীর সঙ্গে। গার্গীকে সব কথা বলতে সেই বলল, কিছু ভাববেন না মিসেস ঘোষাল, নিশ্চয়ই বিষয়টা জেনে যাব কয়েকদিনের মধ্যে। আচ্ছা, তার আগে বলুন তো, গত কমাসের মধ্যে বিজেশবাবুর চালচলনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখেছেন কি? না 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 না, তেমন বুঝতে পারেনি কখনো, তবে রিটায়ার করবেন খুব শিগগির। আসলে কাজের মানুষ তো, তাই মাঝে মাঝে বলেন কি করে সময় কাটাবো বুঝেই উঠতে পারছি না। না মানে ধরুন কোথাও নতুন কোনো কাজের চেষ্টা করছেন? এখনো চেষ্টা করতে শুনিনি। কখনো আবার বলেন সারা জীবন অনেক কাজ করেছি, এখন একটু বিশ্রাম নেওয়াই ভালো, তাই না? আর কিছু বলেন? না, আর কিছু বলেন না তো। তবে তবে কখনো বলেন রিটায়ার করে মনের সুখে ঘুরে বেড়াবো এখানে ওখানে। কতদিনের ইচ্ছে ভারত ভ্রমণে বেরিয়ে দেশটার খুঁটি নাটি দেখবো এবার। আপনারা কোথাও বেড়াতে যাননি কখনো? 2-3 বছর পর পর বেড়াতে বেরোই, কিন্তু তেমন বড় ট্যুর করিনি কখনো। হয় ওনার অফিসের কাজ অথবা আমার অফিসের জরুরি কাজ পড়ে যায়। যাক, তাহলে এখন অন্তত বেড়ানোর ফুরসত পাবেন নিশ্চয়ই। কিছুটা নিশ্চয়ই পাবো, ওনার তো অফুরন্ত সময় এবার, কিন্তু আমি কতদিন ছুটি পাবো কে জানে। বেশ, আমার একজন জুনিয়র আছে, না মানে ওই ভালো বাংলায় যাকে ওই স্নেহাসপদা বলে, তার নাম সোনালি। তাকেই আপাতত এই কাজের দায়িত্ব দিচ্ছি, দেখা যাক সোনালি কি বার্তা বহন করে আন। এই সোনালি, এদিকে একবার শোনো। হ্যাঁ দিদি, বলুন। সোনালি, আগামী 3 দিন তুমি মিস্টার বিজেশ ঘোষালকে ফলো করবে। ধরো বিজেশবাবু সকালে অফিসে বেরোন 9টার পর, তারপর সারাদিন তুমি তার ওয়্যারঅ্যাবাউটস জেনে আমাকে রিপোর্ট করবে রোজ, ওকে? তমিজরা তাতে একেবারে নিশ্চিন্ত হলেন তা নয়, কিন্তু গার্গীর আশ্বাস পেয়ে আশা জাগছিল হয়তো কোনো সুরাহা হলেও হতে পারে। দিন 2 পরে তমিজরা ফোন পেলেন গার্গী চৌধুরীর কাছ থেকে। হ্যাঁ মিসেস ঘোষাল, আজ সন্ধ্যের পর একবার আমার কাছে আসবেন। আজ সন্ধ্যের পর? হ্যাঁ, মানে ওই ঠিক যেরকম সময় আপনার মোবাইলে কলটা আসছে, হ্যাঁ তার একটু আগে। তমিজরা তার সামনের ডায়েরিতে চোখ রেখে দেখলেন তার বসের কোনো মিটিং আছে কিনা। না থাকায় বললেন, সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে কল আসছে। তাহলে এক কাজ করি, এই 6:30টার দিকে যাই। হ্যাঁ, আমার অফিসেই চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, ওকে, দেখা হচ্ছে তাহলে। তমিজরা যখন গার্গীর ডেকার্স লেনের অফিসে ঢুকলেন 6:30 বাজতে তখনও 3 মিনিট বাকি। সেই 3 মিনিট ইতিউতি ঘুরে দেখছিলেন সরু রাস্তাটির দুপাশে অসংখ্য খাবারের দোকান থেকে ভেসে আসছে সুগন্ধ। 3 মিনিট সেই সুগন্ধে মাখামাখি হয়ে গার্গীর চেম্বারে ঢুকে বললেন, আপনার অফিসের চারদিকে এত এত খাবারের দোকান, তারপরেও এমন স্লিম চেহারা রেখেছেন কি করে? সব বাসনার সেরা বাসা রসনায়। রবীন্দ্রনাথের এই পংক্তিকেও ভুল প্রমাণ করতে পেরেছি বলছেন? না না, সাধারণত এসব খাবার আমি খাই না। যাই হোক, তবে আপনার অনারে আজ একটু খাবার আনানোই যায়। না মানে 7টা বাজতে তো এখনো দেরি আছে, কাজে ডেকার্স লেনের বিখ্যাত চিকেন পকোড়া খাওয়াই যায়। আপনি কি চাইছেন, আমি মোটা হয়ে যাই তাড়াতাড়ি? মোটেই না, বরং চাইছি আপনি এই বয়সে যেরকম দোহারা চেহারা রেখে অন্তত 10টা বছর বয়স কম রাখতে পেরেছেন, ঠিক সেরকমটাই থাকুন আরো বহু বছর।
কেননা আপনার এই স্বামীটি অবসরের পর আবার নতুন জীবন শুরু করতে চলেছেন, তার সঙ্গে আপনাকে পাল্লা দিতে হবে তো। তমিস্টার বুকের ভেতর ছমছম করতে থাকে কি এক অজানা আশঙ্কায়। তার মানে মানে মিস্টার ঘোষাল একজন সঙ্গিনী চাইছেন তার অবসরের পর। তার ধারণা লাইফ স্টার্টস অ্যাট 60। তমিস্টার প্রায় ভেঙে পড়লেন। তাহলে মোবাইলে যা শুনছি তা সত্যি? কিছুটা তো সত্যি। আসলে মিস্টার ঘোষাল আর 2 মাস পরেই অবসর নিচ্ছেন। তারপর তার সামনে এক অফুরন্ত সময়। কি করবেন অবসরের পরে তা ভেবে ভেবেই তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাই আপাতত তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে একজন সঙ্গিনীর সঙ্গে তার অবসর জীবনটা কাটাবেন। তমিস্টার মুখে নানা রঙের মেঘ, কখনো কৃষ্ণবর্ণ, কখনো সিঁদুরে মাখা। বলল, আচ্ছা, কার সঙ্গে ঘোরাঘুরি করছেন উনি? বোধহয় তাকে আপনি চেনেন। আমি চিনি? কিরকম বয়স? সম্ভবত আপনারই বয়সী। তমিস্টার তোলপাড় করে ফেলেন তার চেনার জগৎ। শুধু তার চেনা হলেই তো হবে না, বিজেশও চেনে এমন মহিলা কে কে আছে তার সন্ধানে স্মৃতির অভিধান ঢুঁড়ে ফেললেন চকিতে। তবে কি মিসেস তলাপাত্র, নাকি নাকি মিসেস দে, নাকি 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 সেই ডিভোর্সি অভ্রলেখা, সেই গায়ে পড়া মহিলাই? আচ্ছা মিসেস ঘোষাল, বিজেশবাবু কি কখনো আপনাকে সন্দেহ করেছেন? সন্দেহ? আমাকে? তমিস্টার বিস্মিত হন। তার কথা শেষ হওয়ার আগেই তমিস্টার মোবাইলের রিংটোন। মোবাইলে ফুটে ওঠা নাম্বারটি পড়তে চাইছিলেন চোখ স্থির করে। ভয়ার্ত গলায় বললেন, দেখেছেন দেখেছেন, আবার পাবলিক বুথ থেকে ফোনটা এসেছে। 1 মিনিট, ভালো করে শুনুন। আপনি কলটা রিসিভ করবেন, তারপর আপনার মোবাইলের ভয়েসটা লাউড স্পিকার মোডে রাখবেন। কারণ আমি গলাটা শুনতে চাই। রিসিভ করুন, কলটা রিসিভ করুন। তমিস্টা শুনল। Please take care, Mrs. Ghoshal. Your husband may soon marry her. শব্দটা সারা ঘরেই শোনা গেল স্পষ্টভাবে। তার একটু পরেই গার্গীর মোবাইলের রিংটোন বাজতে শুরু করে। ওপাশে সোনালি চাঁপার গলা। হ্যালো দিদি, এইমাত্র মিস্টার ঘোষালকে লক্ষ্য করলাম ফটোকপিয়ারের দোকান থেকে বেরোচ্ছেন। এখন গাড়িতে উঠলেন? ঠিক আছে, পেয়ে গেছি সূত্রটা। হ্যাঁ, তুমি চলে এসো অফিসে। পরক্ষণে তাকালো তমিস্টার দিকে। হ্যাঁ মিসেস ঘোষাল, যে কথা বলছিলাম, সন্দেহ। ধরুন আপনি একটা বড় কোম্পানির বসের পার্সোনাল সেক্রেটারি। সন্ধ্যের পর আপনি বসের ডিকটেশন নিচ্ছেন, তাকে সঙ্গ দিচ্ছেন, এদিকে আপনার স্বামী বাড়িতে একা কাটাচ্ছেন। আসলে এই ভাবনাটাই ইদানিং খুব বেশি করে বোধহয় পেয়ে বসেছিল তাকে। আপনি কি করে জানলেন এই কথা? সোনালির কাছ থেকে আমি গত 2 দিনের যে রিপোর্ট পেয়েছি, তাতে মিস্টার ঘোষাল সারাদিন অফিসে থাকেন। কখনো সন্ধ্যের পর কোনো মিটিংয়ে বা পার্টিতে গেলেও কোথাও কোনো মহিলার সঙ্গে মিশছেন বা তাকে সময় দিচ্ছেন, এ তথ্য কিন্তু কোনো রিপোর্টেই নেই। বরং এটাও জানতে পেরেছি যে মিস্টার ঘোষাল কোনো পার্টিতে গেলেও মদ্যপান করেন না। কাজেই তাকে আমরা মদ্যপও বলতে পারি না। না না, উনি উনি একদমই মদ খান না। অর্থাৎ তার তেমন কোনো নেশা নেই যা তাকে ব্যস্ত রাখবে অবসরের পর, তাই তো? তাহলে এই যে ফোনটা আসছে তা কি ভুয়ো? কেনই বা একজন অপরিচিত লোক আমাকে ভুয়ো ফোন করে ব্যতিব্যস্ত করবে? কিন্তু লোকটি তো আপনার অপরিচিত নয় মিসেস ঘোষাল। অপরিচিত নয়? তমিস্টা বিমূঢ়। মোবাইল অফ করে গার্গী হাসি হাসি মুখে তাকায় তমিস্টার দিকে। কার কাছ থেকে ফোনটা আসছে আপনি কি সত্যিই ধরতে পারছেন না? তমিস্টা আগের মতোই বিভ্রান্ত। বললেন, না তো। আচ্ছা, একটু ভালো করে ভাবুন তো, এই কণ্ঠস্বর কি আপনার স্বামীর নয়? তমিস্টা স্তম্ভিত। কিছুক্ষণ দমবন্ধ থেকে বললেন, সে কি? গার্গী তার সামনে বসা বিমূঢ় তমিস্টাকে থিতু হতে দেয়। তারপর বলে,
দেখুন মিসেস ঘোষাল, মিস্টার ঘোষাল অবসর নিতে চলেছেন, এই ভাবনাটা তাকে খুব অসহায় করে তুলেছে। আপনিও চাকরি করেন, উনিও, দুজনেই রাত করে ফেরেন, তাতে এতদিন কারো কোনো অসুবিধে হচ্ছিল না। কিন্তু একজন অবসর নিচ্ছেন আর একজন আরও অন্তত 8 বছর চাকরি করবেন, এই বাস্তবটা বোধহয় স্বীকার করতে পারছিলেন না আপনার স্বামী বিজেশ ঘোষাল। আচ্ছা, আপনি মনে করতে পারেন মিস্টার ঘোষাল কখনো কি আপনাকে বলেছেন যে আপনিও অবসর নিলে ভালো হয়? তমিশ্রা স্মরণ করার চেষ্টা করলেন বিষয়টা, তারপর বললেন, হ্যাঁ, একদিন বলেছিল তুমিও রিটায়ার নিয়ে নাও, দুজনে কাশিবাসি হই। হাসতে হাসতেই বলেছিল, খুব সিরিয়াসলি বলেছে তা কিন্তু মনে হয়নি। হয়তো সিরিয়াসলি বলেছিল, কিন্তু আপনার তা মনে হয়নি। কিন্তু আপনি এত কথা কি করে জানলেন? কিছুটা অনুমান আর কিছুটা পারিপার্শ্বিক পরিস্থিতিও বলতে পারেন। আসলে সোনালীর কাছ থেকে আমি যে রিপোর্ট পেয়েছি তাতে মিস্টার ঘোষালের কোনো চারিত্রিক ত্রুটির প্রমাণ কিন্তু আমি পাইনি। গত 2 দিনে তিনি ঠিক যে সময় কোনো ফটোকপিয়ারের দোকানে ঢুকছিলেন তার ঠিক পরেই আপনার মোবাইলে ওই ভুতুড়ে কণ্ঠস্বর আপনাকে সাবধান করে দিচ্ছিল আপনার স্বামী কোনো নারী সঙ্গ করছেন বলে। আজ ছিল 3য় দিন। সোনালীকে বলে রেখেছিলাম, আজও যখন মিস্টার ঘোষাল কোনো ফটোকপিয়ারের দোকানে ঢুকবেন এবং সেখানকার পাবলিক বুথ থেকে ফোন করে বেরিয়ে আসবেন, তখনই যেন সে একটা ফোন করে আমাকে জানিয়ে দেয়। আর সেই মতো দেখুন, আপনাকেও আজ বলেছিলাম আমার অফিসে আসতে, যাতে আপনার সামনে আমি প্রমাণটি হাজির করতে পারি। আপনি দেখলেন তো, যে মুহূর্তে আপনার মোবাইলে ওই ভুতুড়ে কণ্ঠস্বর বেজে উঠল তার ঠিক পরেই সোনালী আমাকে ফোন করে জানিয়ে দিল যে মিস্টার ঘোষাল পাবলিক বুথ থেকে ফোন করে বেরিয়ে এলেন। তমিশ্রা স্তম্ভিত চোখে গার্গীর দিকে তাকিয়ে, মিসেস ঘোষাল, আপনার হাজব্যান্ড আসলে খুবই বিমর্ষ তার অবসর নিয়ে, কিন্তু আপনি কিছুতেই আপনার চাকরি ছাড়বার কথা ভাবতে পারছেন না। এখন মিস্টার ঘোষাল বুঝে উঠতে পারছেন না যে কি করে তার এই অবসর সময় একা একা কাটাবেন। তাই উনি কৌশলে আপনার উপর চাপ সৃষ্টি করতে চেয়েছেন, যাতে স্বামী বিগড়ে যাচ্ছে এই আশঙ্কায় আপনি চাকরি থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেন এবং আপনার স্বামীকে সঙ্গ দেন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনার মোবাইলে যে নাম্বারগুলো ভেসে উঠেছে কদিন, সেগুলো কোনটা কোন পাবলিক বুথ থেকে করা হয়েছে তা আমার কাছ থেকে মিলিয়ে নিন। তমিশ্রার কোনো ভাষা নেই গার্গীর বিশ্লেষণের উত্তর দেওয়ার। দেখুন মিসেস ঘোষাল, আপনারা দুজনে সারা জীবনে যা রোজগার করেছেন তাতে আপনাদের টাকার অভাব হবে না। এবার আপনিই ঠিক করুন যে আপনি চাকরি থেকে রিজাইন করে ঘরে থাকবেন, না সত্যি সত্যি আপনার স্বামীকে ঠেলে দেবেন কোনো বান্ধবীর সঙ্গ লাভের দিকে। কিন্তু এই যে বললেন ও কোনো নারী সঙ্গ করছে যে আমারই বয়সী। হ্যাঁ, মানে আপাতত সেই নারী আপনি, কিন্তু ভবিষ্যতে যে কিছু ঘটতে পারে না তা তো বলা যায় না, না? আর আমার মনে হয় সেটারই আগাম সংবাদ বোধহয় উনি দিচ্ছিলেন আপনার মোবাইলে, নিজের কণ্ঠস্বরটা পাল্টে। FM রেইনবো গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন কে টেলিফোন করে রোজ। লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়। গল্পের কথক সোমক, গল্পের সূত্রধার সৌমি, তমিশ্রার চরিত্রে মৌসুমী ব্যানার্জি, রিম্পি দেবারতী ঘোষ, গার্গী দেবলীনা, সোনালী চাপা মহুয়া দাস এবং বিজেশের ভূমিকায় অর্পণ। সমগ্র পরিচালনা শুভদা। শেষ হলো গল্প স্বল্প।